হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প প্রিয় মেজর সাহেব, পর্ব সংখ্যা 4। লেখা নুসাইবারা নুরি। দুপুর 3:22। সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছে ঈশানের গাড়ি। বাইরের রেস্টুরেন্ট থেকে দুপুরে খেয়ে নিয়েছিল ওরা। তরুর সাথে খুব একটা কথা হয়নি ঈশানের। দুজনেই চুপ ছিল পুরো রাস্তাটা। তরু ইয়াশকে বুকে জড়িয়ে জানালা দিয়ে বাইরে নজর রেখেছিল সমস্ত সময়। ক্যান্টনমেন্ট এলাকার নির্জন কোলাহল মুক্ত মনোমুগ্ধকর পরিবেশের তেলের মতো চকচকে পিচ ঢালা রাস্তা মারিয়ে একটা আবাসিক এলাকায় প্রবেশ করে তারা। আশেপাশে অনেকগুলো বিল্ডিং, প্রতিটা বিল্ডিং এর চারিপাশ প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের মাথায় তার কাটা। ঈশান নির্দিষ্ট একটা বিল্ডিং এর সামনে গিয়ে গাড়ি দাঁড় করাতে গেটের সামনে বসা দারোয়ান এগিয়ে আসে। ঈশান গাড়ির কাচ খোলার পর ঈশানকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দেয় হাসি মুখে। ঈশানও স্বভাবসুলভ সালামের উত্তর দিয়ে গাড়ি টান দিয়ে আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে গাড়ি। তারপর গাড়ি থেকে লাগেজ নামিয়ে তরুকে নামায়। তরু কোলে ইয়াশ তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে বোঝার চেষ্টা করছে সে কোথায়। ঈশান তরুর ডান হাতটা এক হাত দিয়ে ধরে অন্য হাতের লাগেজটা ধরলো। তারপর শান্ত গলায় বলল, এই বিল্ডিং এর 4 তলায় 401 নম্বর ফ্ল্যাটটা আমাদের। কিভাবে কোথায় যাচ্ছি সব মনে রাখবা। তরু মাথা নাড়ায়, ঈশান হাঁটা শুরু করে। তরু ভাবতে পারেনি ঈশান তার হাত ধরবে, তাই একটু শক খেয়ে গেছে। ঈশান লিফটের সামনে এসে দাঁড়াতেই তরু কাপা গলায় বলে, লিফটে করে উপরে যাবেন? তরুর কথায় ঈশান তরুর মুখের দিকে তাকিয়ে বলে, কেন, কোনো সমস্যা? না, আসলে আগে কোনোদিন ওঠিনি তাই ভয় করছে। তরুর কথায় ঈশান গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর তরুর হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি যতক্ষণ তোমার পাশে আছি কোনো কিছুতেই তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই। পুরোটা সময় তরু চোখ বুজে দোয়া দরুদ পড়েছে ভয়ে। চোখ এড়ায়নি ঈশানের। লিফট 4 তলায় এসে থামার পর তরুকে নিয়ে নেমে নিজেদের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ায় তরু আর ঈশান। ঈশান পকেট থেকে চাবি বের করে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে গরম গুমসো একটা হাওয়া এসে ধাক্কা খেলো তাদের। প্রায় 1 মাস বন্ধ থাকায় এই অবস্থা। ঈশান দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে সব ফ্যান চালু করে দিল। তরু দরজা বন্ধ করে ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলো। ইয়াশ কাঁদছে আবার, খিদে লেগেছে তার। তাই তরু দেরি না করে ছোট একটা হাত ব্যাগ থেকে ইয়াশের ফিডারে দুধ বানিয়ে খাওয়াতে খাওয়াতে চারিপাশে নজর বোলায়। বিশাল একটা ডাইনিং রুম, এক পাশে ডাইনিং টেবিল রাখা, তার পাশেই রান্নাঘর। হাফ খোলা রান্নাঘর থেকে অবাক হলো কিছুটা তরু। আগে এমন শুনেছে, তবে আজ দেখলো তার পাশে একটা বন্ধ রুম, তার পাশে ওয়াশরুম, আর তারপর আবার একটা ছোট রুম যেখানে কয়েকটা বুক সেলফ ভর্তি বই রাখা, সাথে খোলা বারান্দা। আর অন্য পাশে সোফা, সোফার সামনের দেওয়ালে বিশাল একটা টিভি, আর নিচে একটা টেবিল। সোফার অন্য পাশে বিশাল একটা মাস্টার বেডরুম। ঈশান সব ঘরের দরজা খুলে জানালা খুলে দিল বাইরের বাতাস ভিতরে আসার জন্য। তরুর বেশ মনে ধরেছে ফ্ল্যাটটা কত গোছানো। সিলেটের স্নিগ্ধ হাওয়া ঘরের বাড়ির গুমোট বাতাসকে ধীরে ধীরে তাড়িয়ে দিতে লাগলো। বারান্দার পর্দাগুলো দক্ষিণা বাতাসে হালকা দোল খাচ্ছে। ডাইনিং রুমের দেওয়ালে ঝুলানো দুটো সদৃশ্য অয়েল পেন্টিং। পুরো ঘরে আভিজাত্যের একটা আলতো ছোঁয়া রয়েছে। তরু জীবনের আগের অধ্যায়গুলোর সাথে এই পরিবেশে কোনো মিলই নেই। কোথায় সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘর, আর কোথায় এই পরিপাটি আলো বাতাসে ভরা সুবিশাল ফ্ল্যাট। ভাগ্যের এই হঠাৎ পরিবর্তন তরুকে কেমন যেন এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। ঈশান সব ঘরের পর্দা সরিয়ে আলো চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার পর তরুর সামনে এসে দাঁড়ায়। তারপর লাগেজটা নিয়ে তরুকে নিয়ে একটা ঘরে যায়। মাস্টার বেডরুম অনেক বড়। তরুকে বিছানায় বসতে বলে ঈশান। তারপর নিজে কাভার থেকে তোয়ালে আর একটা ট্রাউজার আর টি শার্ট বের করতে করতে বলে, এটা হলো আমাদের ঘর, আর আজ থেকে পুরো ফ্ল্যাটটা নিজেদের মনে করতে পারো। এখানে সবকিছুই তোমার। যখন যা লাগবে আমি না থাকলে দারোয়ান চাচাকে বললেই হবে, সব পেয়ে যাবে। এখন ইয়াশ ঘুমালে, ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও। বিকালে একটু শপিং এ বের হব। ইয়াশের জন্য একটা দোলনা নিতে হবে। কথাটা শেষ করে ঈশান ওয়াশরুমে চলে গেল আর কিছু না বলেই।
এদিকে তরু পুরো ঘরটায় আবার নজর বোলালো। একপাশে খোলা বারান্দা, যেখান থেকে উত্তরে হাওয়া আসছে। কাচের দরজা লাগানো বারান্দায়। ঘরের মাঝ বরাবর একটা বিছানা, বিছানার পাশে বেডসাইড টেবিল আর অন্য পাশে ড্রেসিং টেবিল। ঘরে এক পাশে একটা কাবার্ড আর আলমারি রাখা, আর পাশে ওয়াশরুম। বিছানার গদিটা বেশ নরম ও আরামদায়ক। তরু আলতো করে হাত দিয়ে বিছানার চাদরটা স্পর্শ করলো। ধবধবে সাদা চাদরে কোনো ভাঁজ নেই। ঈশানের মতো এই ঘরটাও যেন একদম সুশৃঙ্খল এবং নিখুঁত। কিন্তু তরুর মনটা কেন যেন পুরোপুরি শান্ত হতে পারছিল না। তার কাছে সবকিছুই এক ধরনের কাল্পনিক রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে, যেখানে কোনো ভুল করলেই হয়তো এই রূপরেখা ভেঙে চুরমার হয়ে যাবে। ঈশান গোসল সেরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। তরু দ্রুত দৃষ্টি সরিয়ে নিচে মেঝেতে রাখলো। ঈশান তোয়ালেটা নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রেখে তরুর দিকে এক নজর তাকালো। তরুর আড়ষ্ট ভাবটা তার চোখ এড়ালো না। তুমি এখনো বসে আছো? ফ্রেশ হয়ে নাও, ঈশান শান্ত গলায় বলল। তরু একটু আমতা আমতা করে উঠে দাঁড়ালো। ইয়াশ ততক্ষণে পেট ভরে দুধ খেয়ে একদম নিস্তেজ হয়ে ঘুমে ঢলে পড়েছে। ইয়াশ ঘুমানোর পর তরু ইয়াশকে বিছানায় শুয়ে দিল বালিশ ছাড়া। এতটুকু বাচ্চার বালিশ বাড়ি থেকে আনা হয়নি, আর এখানে তো নেই, তো কি দিবে? তাই আর দেয়নি। তরুর কোনো জামা কাপড়ও নেই এখানে। ফ্রেশ হয়ে আসবে, পরনের জামাটা খুলে তারও উপায় নেই। ঈশান ওয়াশরুম থেকে গোসল সেরে বের হওয়ার পর তরু গিয়ে হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। শরীর আর মনের দীর্ঘ ক্লান্তি তরুকে ভর করলো। যাত্রাপথের ধকল এবং মানসিক চাপের কারণে তার চোখ দুটো জড়িয়ে আসছিল। বিছানার একদম এক কোণে সে নিজেকে সংকুচিত করে শুলো, যাতে ঈশানের তৈরি কোনো নিয়মের ব্যাঘাত না ঘটে। কিছুক্ষণের মধ্যে ক্লান্তি তাকে ঘুম পাড়িয়ে দিল। বিকালে ঈশান তাকে ডেকে তুলল। চোখ মেলেই তরু দেখলো ঈশান ড্রাইভিং চাবি আর ওয়ালেট হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। বের হতে হবে, জামা কাপড় আর ঘরের দরকারি কেনাকাটা শেষ করতে হবে, ঈশানের সংক্ষিপ্ত নির্দেশ। তরু তাড়াহুড়ো করে ইয়াশকে কোলে তুলে নিল। নিচে নেমে এসে ওরা ঈশানের গাড়িতে উঠল। সিলেট শহরের প্রাণকেন্দ্রে একটা বড় শপিং মলে নিয়ে আসলো ঈশান। রাত 8:30 বেজে গেছে। বাইরে থেকে খাবার কিনে নিয়েছিল ঈশান, তাই আর রাতে রান্না লাগবে না। তরু নিজ থেকে বলেছে সে রান্না করতে পারবে। প্রথমে ঈশান রাজি না হলেও পরে মেনে নিয়েছে, তাই রান্নার সবজি মাছ মাংস কিনে এনেছে বেশি করে। ইয়াসের জন্য ডাক্তারের লেখা দুধ কয়েক কৌটা, একটা দোলনা, কয়েকটা বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি, প্যাম্পার্স আর যা প্রয়োজন সব নিয়েছে। ঈশান নিজের জন্য কয়েকটা জিনিস নিয়েছে। তারপর তরুর জন্য 2 জোড়া জুতো, 1 জোড়া শু, 2টো বোরকা, 6টা 3 পিস, 2টো 1 পিস, টপস, প্লাজো, আন্ডারগার্মেন্টস সহ তরুর যাবতীয় সকল কিছু কিনে দিয়েছে ঈশান। তরু একবার বলেছিল যে এটা কিছুর দরকার নেই। তখন ঈশান একটা কথাই বলেছিল, দরকার আছে কি নেই সেটা বোঝার দায়িত্ব সম্পূর্ণ আমার। তোমার দায়িত্ব আমার ছেলেকে দেখা, আর কিছুই না। তরু আর কিছু বলেনি। কখনো কেউ তাকে এভাবে কিছু কিনে দেয়নি। তার সাথে কেউ এভাবে ভালো করে কথা বলেনি। তরুর আনন্দে চোখে পানি চলে এসেছিল। বাড়িতে আসার পর ঈশান আলমারি একাংশ তরুর জন্য খালি করে দিয়েছে, আর কাবার্ডের একটা ড্রয়ারও। তরু বেশ খুশি, খুব আনন্দ লাগছে তার। যে জীবনে পা দেওয়ার আগে ভয়ে ছিল, সেই জীবনে পা দেওয়ার পর বুঝলো আল্লাহ তাকে কঠিনভাবে জিতিয়ে দিয়েছে। তার দুঃখের দিন হয়তো কেটে গিয়ে সুখের দিন এসেছে। কেনাকাটার পর কেনা সব জামাকাপড় আর জিনিসপত্র ঘরে এনে গুছিয়ে রাখার কাজ তরু নিজে হাতেই সারলো। আলমারি খালি অংশে নতুন 3 পিস আর বোরকাগুলো একের পর এক সাজিয়ে ঝুলিয়ে রাখতে রাখতে তরুর নিজের অজান্তে মুখে মৃদু হাসি ফুটে ওঠে। জীবনের দীর্ঘ বিষাদময় অধ্যায়ের পর এমন যত্ন, এমন অধিকার পাওয়া তার কাছে স্বপ্নের মতো। এত সহজে কেউ কাউকে এমন নিরাপত্তার আশ্রয় দেয়? তরু মনে মনে স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করল। রাতে খাওয়া দাওয়া করার আগে তরু ইয়াশকে ঘুম পাড়িয়ে নতুন আনা দোলনায় শুয়ে রেখে দিল। তারপর সে আর ঈশান খেয়ে নিল। ঈশান তার সাথে ভালোভাবে কথা বললেও তরু কেমন যেন লাগছে। মনের ভিতর অদ্ভুত খচখচানি। একটা মানুষ এত শান্ত হতে পারে? এমন একটা চুক্তির বিয়ে কি এতটা স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে? কই, তরু তো ভেবেছিল তাকে ঝাড়ি শুনতে হবে, মাঝে মাঝে মারও খেতে হবে। তবে লোকটার কথায় এক ফোঁটা রাগও দেখতে পায়নি তরু।
ছোট থেকে আর্মি পুলিশদের তরু ভয় পেত, কারণ তাদের কাছে রিভলভার থাকে আর ওরা মানুষকে গুলি করে, সবার সাথে খারাপ ব্যবহার করে। আর আজ ভাগ্যের পরিহাসে আর্মির এখন মেজরের স্ত্রী সে, যদিও চুক্তির তবে বউ তো। তরুর এখনো মনের কোণে ভয় লেপ্টে আছে। সেই ভয়ের কারণেই হোক কিংবা একটা নির্দিষ্ট সীমানা ধরে রাখার তাগিদই হোক, তরু সিদ্ধান্ত নিল সে ঈশানের সমকক্ষ হয়ে বিছানায় শোবে না। চুক্তির বিয়েতে তার অবস্থান যে শুধু ইয়াসের দেখাশোনা করা, সেটা সে নিজের মনে বারবার আওড়ে নিতে লাগলো। তোর বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিয়ে মেঝেতে একটা কম্বল পাতলো, তারপর সেখানে একটা বালিশ নিয়ে শুতে যাবে। ঠিক তখনই ঘরে ঈশান প্রবেশ করলো, হাতে কফির কাপ। তরুকে নিচে শুতে দেখে ট্রাউজারের পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল, চলবে। গল্প প্রিয় মেজর সাহেব, পর্ব ৫, লেখা নুসাইবারা নুরি। নিচে জায়গা করছো কেন? হঠাৎ ঈশানের কণ্ঠে কেঁপে ওঠে তরু। তারপর ঈশানের দিকে আমতা আমতা করে বলে, না মানে আপনি কোথায় থাকবেন? ঘরে কি অভাব আছে? ২টা বেডরুম আছে, আমি অন্য একটা ঘরে চলে যাব, তুমি বিছানায় উঠে ঘুমাও। ঈশানের কথায় চুপ করে থাকলো তরু। হাত কসলাতে শুরু করলো কিছু একটা বলার আশায়, তবে মুখ ফুটে তা বলতে পারলো না। তবে তার চোখ এড়ালো না ঈশানের। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি হলো? বিছানায় উঠে এসো, নিচে শোয়া লাগবে না। আসলে আসলে কি, নতুন জায়গা, আমার ভীষণ ভয় লাগছে, তাই আর কি। বিছানায় ঘুম হবে না ভয়ে। তরুর কথা ভ্রু কুঁচকে যায় ঈশানের। কফির কাপে চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখানে আবার কিসের ভয়? জানি না, নিচে ঘুমালে তাও একটু স্বস্তি পাবো, কিন্তু উপরে ঘুমালে ভয় ঘুম হবে না এক ঘরে। তরুর কথার পিঠে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল ঈশান। তার গম্ভীর মুখাবয়বে এক চিলতে অনিশ্চয়তা ফুটে উঠল। পরপর কয়েকটা মুহূর্ত সে শান্ত দৃষ্টিতে তরুর ভীত সন্তুষ্ট মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে স্পষ্ট এক অজানা আতঙ্ক আর সংকোচের ছাপ। ঈশান কাচের কফির কাপটা ধীরে ধীরে টি টেবিলে রাখলো, বারান্দার দিকে হাঁটতে হাঁটতে বলল, বিছানায় উঠে শুয়ে পড়ো, আমি এখানে আছি, কিছু ভয় নেই, নিচে ঘুমানো লাগবে না। কথাটা বলে কাচের থায় দরজা খুলে বারান্দায় চলে গেল ঈশান। তারপর আবার দরজা লাগিয়ে দিল। তরু বেশ কিছুক্ষণ কাচের দরজার দিকে তাকিয়ে রইল, বারান্দায় রকিং চেয়ারে বসা ঈশানের দিকে চেয়ে। বাইরে মৃদু আলোয় লোকটার চওড়া পিঠ আর গম্ভীর অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো নিপুণ ভাস্কর্যের নিখুঁত সৃষ্টি। তার বিষণ্ণ শান্ত ভঙ্গিমা দেখে তরুর বুকের ভিতর অচেনা এক তোলপাড় শুরু হলো। তরু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আজকের রাতটা তার জীবনে বড্ড বেশি অদ্ভুত আর অন্যরকম। অনেক কিছু যেন চোখের পলকে বদলে গেছে। এক অজানা গন্তব্যে এসে থিতু হয়েছে তার জীবন। জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে সে কোথায় ঘুমাবে, নাকি ঘুমাবে না, সারা রাত বারান্দায় কাটাবে। বাইরে ঠান্ডা বাতাস বইছে, লোকটা এভাবে খালি গায়ে বা হালকা কাপড়ে সারা রাত বারান্দায় কাটিয়ে দিলে নির্ঘাত ঠান্ডা বাদিয়ে বসবে। ওই বাড়িতে তো সোফা ছিল, এখানে তো সেটাও নেই। তাহলে সে পুরো রাত কিভাবে কাটাবে? তোর খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, তবে সাহস জোগাতে পারল না। নিজের ভেতরে অহেতুক লজ্জা আর ভয় এসে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। এদিকে লোকটার গম্ভীর অথচ দরদি কথাগুলো তা কোনোভাবে ফেলা যায় না। নিচ থেকে পাতলা তোশকটা টেনে তো জড়াচ্ছিল, কিন্তু ঈশানের কথা অমান্য করার ক্ষমতা যেন তার নেই। অবশেষে বালিশটা পাজা করে নিয়ে বিছানার একদম কোণা ঘেঁষে শুয়ে পড়ল তরু। বিছানার নরম তুলতুলে সুবাস আর সারাদিনের উপচে পড়া ক্লান্তি তাকে এক মুহূর্তে গ্রাস করে নিল। চোখের পাতা দুটি যেন সীসার মতো ভারী হয়ে এলো। শোয়ার কিছুক্ষণ বাদেই তলিয়ে গেল গভীর ঘুমে। মাঝরাতে হঠাৎ ঘুম ছুটে যায় ঈশানের। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের শনশন শব্দ ঘরের নীরবতা আরো গাঢ় হয়ে উঠেছে। পিট পিট করে চোখ মেলে তাকায় তার পাশে শুয়ে থাকে ঘুমন্ত তরির দিকে। তবে ঈশান তাকানোর পর আপনা আপনি ভ্রুজোড়া কুঁচকে যায়। বিছানা ফাঁকা, ঘর জুড়ে এক ভৌতিক নিস্তব্ধতা বিরাজ করছে। ঈশান চোখ ডলে আবার তাকায়, না, বিছানা ফাঁকা। ঈশান চট করে উঠে বসে। তার সুসংগঠিত সামরিক প্রশিক্ষণের অভ্যাসবশত হাত দুটো আপনা থেকে সতর্ক হয়ে ওঠে। দোলনার দিকে তাকিয়ে দেখে ইয়াসও নেই সেখানে। ঈশানের ভ্রুজোড়া আরো কুঞ্চিত হয়ে যায়। বুকের ভিতরে এক চিলতে উদ্বেগের পারদ চড়তে শুরু করে। তরু ঘুমিয়ে পড়ার পর সে নিঃশব্দে ঘরে এসেছিল। মনকে অনেক বুঝিয়ে মেয়েটা ভয় পাবে বলে বিছানায় শুয়েছিল সে। বাইরে বাতাস বাড়ছে আর তরু একা ভয়ে কেঁপে উঠবে ভেবে সে নিচে না শুয়ে বিছানায় এসে বসেছিল। নিচে শোয়ার অভ্যাস তারও আছে, তবে কেমন যেন লাগছিল। যেহেতু বিছানা বড়, তাই এক সাইডে শুয়েছিল।
মেয়েটার ঘুমন্ত মাসুম মুখের দিকে তাকিয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল ঈশান বুঝতে পারেনি। অশান্ত মনের সব উদ্বেগ যেন মেয়েটার প্রশান্ত মুখ দেখে মিলিয়ে গিয়েছিল। তাহলে মেয়েটা কি তাকে বিছানায় দেখে খারাপ ভেবে উঠে চলে গেল? তার স্পর্শ বা উপস্থিতি কি তাকে অস্বস্তিতে ফেলেছিল? সে কি তাকে খারাপ ভাবছে? কোনো অসৎ চরিত্রহীন পুরুষ মনে করছে? কিন্তু ঈশানের তো এমন মন মানসিকতা কোনোদিনও ছিল না। সেনাবাহিনীর কঠিন শৃঙ্খলায় গড়ে ওঠা ঈশান কোনোদিনই কোনো নারীর মর্যাদায় সামান্যতম আঁচ লাগতে দেয়নি। তাহলে আজ কেন তার মন এত কুঁকড়াইছে? ঈশান আর ভাবল না, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পরনে খালি একটা ঢিলেঢালা ট্রাউজার আর কালো টি-শার্ট। প্রদীপের আলো ছায়ায় হাতের পেশিবহুল ফুলে আছে। টি-শার্টটা লেগে আছে ঈশানের সিক্স প্যাক বডির সাথে। ঈশান ঘরের পাওয়ার লাইট জ্বালিয়ে চারিপাশে একবার নিবিড়ভাবে পরখ করলো। না, কোথাও নেই তার ছেলে কিংবা তরু। ঘর ছেড়ে বারান্দায়, এমনকি বাথরুমের দরজাতেও চোখ বোলালো সে। ঈশান আর না ভেবে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে পা রাখতেই দেখতে পায় এক অপূর্ব দৃশ্য। হালকা নীল আলোয় মোড়ানো ডাইনিং রুম। ইয়াসকে বুকের সাথে জড়িয়ে পরম স্নেহে কোলে নিয়ে পুরো ডাইনিং পায়চারি করছে তরু। কোলে ছোট্ট শিশুটিও যেন তরুর বুকের ওমে শান্ত হয়ে আছে। আর তরু তার দিকে তাকিয়ে আলতো করে গুনগুন করে কি যেন বলছে। ঈশানের ভাবনার মাঝেই তরু আবারও সুরেলা গলায় মিষ্টি ও করুণ সুরে গুনগুন করে গেয়ে ওঠে, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমোবে, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমাবে, স্বপ্নপুরী চাঁদের বুড়ি রূপার কাঠি ছোঁয়াবে, স্বপ্নপুরী চাঁদের বুড়ি রূপার কাঠি ছোঁয়াবে, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমাবে। তরীর মিষ্টি সুরেলা আর মায়াবী গলাটা অন্ধকার ঘরটায় যেন আলাদা এক স্বর্গীয় আবহাওয়া তৈরি করে। ঈশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মা হারা ছোট্ট ছেলেটার জন্য। এই অচেনা মেয়েটার অন্তহীন ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে যেন ক্ষণেকের জন্য বাকরুদ্ধ করে দিল। হঠাৎ তরু নজর যায় দরজার কোণায় তার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানের দিকে। তরুর রক্তিম গাল দুটো মুহূর্তে আরো লাল হয়ে উঠল। লজ্জা লাগে হঠাৎ। ঈশানের মতো কড়া আর গম্ভীর সামরিক অফিসারের সামনে এভাবে বাচ্চাদের গান গাওয়ায় যেন সে ভীষণ অপরাধী বোধ করলো। তরুকে হঠাৎ থেমে যেতে আর চুপ করতে দেখে ঈশানের ধ্যান ভেঙে যায়। এতক্ষণ মায়াজালের মতো এক গভীর ঘোরের ভিতর ছিল সে। ঈশান গলা ঝাড়া দিয়ে নিজের স্বাভাবিক গম্ভীর ভাবটা ফিরিয়ে আনার চেষ্টা করলো। তরুর দিকে কিছুটা এগিয়ে আসতে নিতেই তরু মৃদু স্বরে বলে, আপনি এখানে কখন এলেন? তরুর কথায় ঈশান তরুর একদম সামনে এসে দাঁড়ায়। তার দীর্ঘ সুগঠিত দেহের ছায়া পড়ে তরুর উপর। তারপর তাকায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছোট্ট ইয়াসের দিকে। শিশুটি যেন নতুন মাকে পেয়ে বেশ উৎফুল্ল। তারপর তরুর লজ্জাতুল মুখের দিকে সরাসরি না তাকিয়ে ঈশান বলে, যখন তুমি গান শুরু করলে, সুন্দর গান গাও অনেক, একদিন আমাকে শুনিও। ঈশানের অনাড়ম্বর আর সরাসরি প্রশংসায় তরু লজ্জা পেয়ে যায়। বুকের ভিতর টিপ টিপ শব্দ বেড়ে চলে। লজ্জামাখা অস্ফুট কণ্ঠে বলে, ওই আসলে থাক, লজ্জা পেতে হবে না। কখন উঠেছে বাবু, আর তুমি বা কখন এসেছো এখানে? আমাকে ডাকোনি কেন? ঈশান হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টে বাজতে ১৫ মিনিট বাকি। সারা রাত নির্ঘুম কাটিয়ে মেয়েটা নিশ্চয়ই বড্ড ক্লান্ত। ঈশানের উদ্বিগ্ন কথায় তরু আমতা আমতা করে নিচু গলায় বলে, কখন উঠে গেছে সত্যি বলতে জানি না, তবে বাবুর ডুকরে কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি কি দেখো? ঈশানের তাড়া দেওয়া প্রশ্নে তরু একটা শুকনো ঢোক গিলে বলে, আপনি একদম আমার গা ঘেঁষে ঘুমাচ্ছেন। প্রথমে চমকে গিয়ে উঠে বসি, দেখি আপনি তখনও ঘুমাচ্ছেন বেশ ক্লান্ত চেহারায়। পরে বাবুর কান্নার কারণে যেন আপনার ঘুম না ভাঙে। আপনি তো সারাদিন অনেক খাটেন, তাই ফিডার নিয়ে সামনে চলে এসেছিলাম, আর তখন থেকেই ওকে কোলে নিয়ে পায়চারি করছি। তরুর নিষ্কলঙ্ক ও মানবিক কথায় ঈশান নিজের মনের ভিতর ক্ষণিকের কুরুচিপূর্ণ সন্দেহের জন্য নিজে চরম লজ্জিত হয়। মেয়েটা তার বিশ্রামের কথা ভেবে তাকে জাগায়নি, অথচ সে কিনা ভুল বুঝছিল। ঈশান অপরাধবোধ সামলে নিয়ে বলে, আসলে দুঃখিত, এক ধারেই ঘুমিয়েছিলাম। কখন যে গড়িয়ে তোমার দিকে চলে গেছি বুঝতে পারিনি। সমস্যা নেই, আর এক বিছানায় থাকবো না। গিল্টি ফিল করার দরকার নেই। আর আমাকে ডাকলেই পারতে। এটা আমার দায়িত্ব, তোমার একার নয়। ডাকলে আমার কোনো সমস্যা হতো না। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আপনি ছিলেন বলে একটু চমকে গেলেও অনেক সাহস পেয়েছিলাম, তাই তো সামনে আসতে পারলাম। আর আপনাকে তো দেখলাম কালও ভোরবেলা বাবুকে নিজে হাতে খাওয়াচ্ছিলেন, তাই ভাবলাম আজ আর আপনাকে অহেতুক না ডাকি। সরি। সরির তরুর কথায় ঈশানের মনটা আকস্মিক খুশিতে ভরে উঠল কোনো কারণ ছাড়াই। হৃদয়ের এক কোণে জমাট বাঁধা বরফ যেন গলতে শুরু করলো।
কেন জানি না মেয়েটা তার ভালো খারাপ লাগা, ক্লান্তি নিয়ে চিন্তা করছে বলে তার ভেতরটা এক অদ্ভুত সুখে ভেসে যাচ্ছে। ঈশান আলতো করে তরুর কোল থেকে ইয়াসকে নিজের শক্ত দুটি বাহুতে নিয়ে বলল, সরি বলা কিছু হয়নি। তবে এমন মাঝরাতে উঠলে আমাকে ডাকবে, আমি বাড়িতে যখন থাকবো। আমার ঘুম কিংবা ক্লান্তি নিয়ে টেনশন করা লাগবে না। এবার যাও, তুমি গিয়ে ঘুমাও। বাবু ঘুমাক, পরে ঘুমাবো আমি, আপনি যান। তবে ঈশান তরুর কথা শুনলো না। এক হাতে বাবুকে ধরে অন্য হাতে ডাইনিং এর লাইট নিভিয়ে তরুকে সাথে নিয়ে ঘরে চলে এলো। ইয়াসকে তরু আগে থেকে ফিডার খাইয়ে রাখা আর ঈশানের বুকে মাথা রাখার ফলে বেশ কিছুক্ষণ পরে ঈশানের উষ্ণ কোলে ইয়াস প্রশান্তির ঘুমে তলিয়ে পড়ে। তখন ইয়াসকে সাবধানে দোলনায় শুয়ে রেখে ঈশান নিজের জন্য নিচে মেঝেতে তোশক পেতে বিছানা করতে চাইলে তরু আমতা আমতা করে সংকুচিত গলায় বলে, আপনি বিছানায় ঘুমাতে পারেন, আমার সমস্যা নেই। আপনি তো বললেন গিল্টি ফিল করার দরকার নেই, তাহলে নিচে ঘুমানোর দরকার নেই, উপরে আসুন। তরুর সরল আর দ্বিধা দ্বন্দ্বপূর্ণ কথার পিঠে ঈশান তরুর ডাগর চোখের দিকে তাকায়। মেয়েটার ভিতরে কোনো বিষ নেই, আছে শুধু এক অদ্ভুত আস্থার ছাপ। ঈশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিস ফিস করে অত্যন্ত গম্ভীর কিন্তু নরম সুরে বলে, একজন নারী আর একজন পুরুষ এক বিছানায় আলাদাভাবে ঘুমাতে পারে না, বুঝলে? পুরুষের মন আর নারীর আকর্ষণ সবসময় এক রেখায় চলে না। আর যদিও আমরা পরিস্থিতির শিকার হয়ে বিবাহিত, তবে আমি চাই না আমাদের মাঝে এমন কোনো তাড়াহুড়ো বা সম্পর্কের সৃষ্টি হোক যেটাতে ভবিষ্যতে তোমার লাইফে সমস্যা হয় বা আমার চরিত্রের প্রতি তোমার খারাপ কোনো ধারণার জন্ম হয়। আমি তোমাকে সম্পূর্ণ সম্মান আর সুরক্ষা দিতে চাই। ঈশানের এমন বাস্তবসম্মত আর শ্রদ্ধাপূর্ণ কথায় তরুর লজ্জা ও অনুশোচনায় মাথা নিচু করে নেয়। লোকটা কতটা আদর্শবান আর পরিষ্কার মনের অধিকারী হতে পারে তা ভেবে তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। তারপর শান্ত গলায় বলে, আসলে আমি জানি তুমি কি ভেবে বলেছ। তোমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাও জানি। তবে তরু, আমি তোমার অতীত আর বর্তমান সম্পর্কে সব জানলেও তুমি আমার বিষয়ে আমার নামটা আর জবটা বাদে কিছুই জানো না। মেজর ঈশানের পিছনে কালো বা অন্ধকার দিনগুলো তোমার অজানা। তবে হ্যাঁ, সব জানার অধিকার তোমার আছে। আজ না হোক সব তোমাকে বলবো ও আমি সঠিক সময়ে। এখন কোনো চিন্তা না করে শান্তিতে ঘুমিয়ে পড়ো। তরু আর কথা বাড়ায় না। ঈশানের কথাগুলোর সত্যতা আর গুরুত্ব সে উপলব্ধি করতে পারে। নিঃশব্দে শুয়ে পড়ে বিছানায় একপাশে ফিরে। আর ঈশানও নিচে মেঝের তোশকে শুয়ে পড়ে মাটিতে কম্বল গায়ে দিয়ে। এক হাতে মাথার নিচে দিয়ে ছাদের দিকে তাকিয়ে রইল সে। নিজের অতীত আর হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে নেয় ঈশান। অতীতের বহু স্মৃতি আর মনের ক্যানভাস তুলতে চায়, তবে পাশের বিছানায় তরুণ নিঃশ্বাসের ধীর শব্দ তাকে এক অজানা প্রশান্তি দেয়। তারপর ডুব দেয় ঘুমের রাজ্যে। সকাল 8:30টায় অ্যালার্মের কড়াকড়ি শব্দে ঘুম ভেঙে যায় ঈশানের। চোখ কষলে আড়মোড়া খেয়ে উঠে বসে। দিনের আলো ততক্ষণে জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়েছে। বিছানায় তাকিয়ে দেখে তরুণী। বিছানার চাদর সুন্দর করে গুছিয়ে রাখা। আবারও রাতের অপ্রস্তুত কথাগুলো মনে পড়তেই দ্রুত উঠে দোলনার দিকে তাকাতে দেখি ইয়াস এখনো আবেশে ঘুমাচ্ছে। ঈশানের গভীর ভ্রুজোড়া আবার কুঁচকে যায়। তাহলে তরু আবার গেল কোথায় এত সকালে? নতুন বাড়ি, কোনো কিছু তো ভালো করে চেনেও না। আর কোথাও না খুঁজে অধৈর্য পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো ঈশান। চলবে গল্প, প্রিয় মেজর শেফ, পর্ব সংখ্যা 6, কলমে নোসাইবারা নুরি। রাতে আর ঘুমায়নি তরু। যখন এই বাড়িটাকে নিজের মনে করে থাকতে হবে, তাহলে নিজের মতো গুছিয়ে নিতে তো সমস্যা নেই। ঈশানের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেতেই তরু পা টিপে টিপে উঠে গেছিল বিছানা থেকে। তারপর পুরো ঘর মুছে ঝাড়ু দিয়ে সব অগোছালো জিনিসগুলো গুছিয়ে নিয়েছে এক হাতে। ঘরের সবই তার কাছে স্বপ্নের মতো। তারপর আজান দিলে গোসল করে নামাজ পড়ে নিয়েছে। তারপর রান্নাঘরে গিয়েছে। কি রান্না করবে ধারণা নেই তার। আর ঈশান কি খেতে পছন্দ করে সেটাও জানা নেই। তাই ভাবতে ভাবতে রান্নাঘরে ফ্রিজ খুলে ডিম বের করলো 2টো। তারপর ময়দা আর আলু সব রেডি করে কড়া চুলোয় দিবে, তখন কানে ভেসে আসে ইয়াসের কান্না। তো তখন আবার ঘরে গিয়ে ইয়াসকে খাইয়ে আসে। এত সকালে ওঠাবে না, আর একটু ঘুমোক, সে রান্নাটা করে নিক। তারপর রান্নাঘরে এসে আলু ভাজি করলো, ডিম ভাজি করলো, তারপর পরোটা বেলতে শুরু করলো। দুপুরে না হয় লোকটার থেকে শুনে নিবে কি খাবে। বাড়িতে থাকতে অনেকবার রান্না করেছে তরু। রান্নার হাতও মোটামুটি ভালো আর সব রান্না পারে, তাই কোনো চিন্তা নেই। ঈশান ঘর থেকে বেরিয়ে দেখে ডাইনিং রুম ফাঁকা। রান্নাঘরে আলো জ্বলছে। ঈশান ভ্রু কুঁচকে যায়। পরক্ষণে মনে পড়ে যায় তরু বলেছিল সকালে রান্না করবে। তাহলে কে রান্না করছে? ঈশান মনের ভাবনা নিয়ে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। তখন তরু ঘেমে নিয়ে অবস্থা খারাপ। শেষ পরোটাটা তাওয়ায়
তাওয়ায় দিয়ে তেল দিয়ে ভাজতে শুরু করতে পিছন থেকে ঈশান বলে ওঠে, কি করছো এত সকালে? হঠাৎ ঈশানের কথায় চমকে ওঠে তরু। সাথে পিছু ফিরে তাকায়, তরুর গায়ে ওড়না নেই, গরমে পাশে রেখে দিয়েছিল। লম্বা চুলগুলো ভিজে বলে ছেড়ে দেওয়া। পরনে কাল রাতে কিনে আনা নতুন একটা সুতি থ্রি পিস। তরু পিছে ফিরে তাড়াতে ঈশানের হাঁ বন্ধ হয়ে যায়। শুকনো একটা ঢোক গিলে তরুর দিকে তাকিয়ে। ঈশানের দৃষ্টি তরু নিজের দিকে তাকাতে একরাশ লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে বলে, সরি, মাফ করবেন আসলে। তরি আর কিছু বলার আগে ঈশান বড় বড় পা ফেলে তরুর একদম কাছে এগিয়ে এলো। তরু ভয়ে লজ্জায় চোখ বুজে নিল সাথে সাথে। তবে ঈশান সেদিকে না তাকিয়ে তাওয়ায় পুড়ে যাওয়া অবস্থায় থাকা পরোটাটা উল্টে দিয়ে তরুর কানের কাছে ফিসফিস করে বলে, আমার নজর অতটা খারাপ না যে গায়ে ওড়না নেই বলে তোমার বডি শেপিং স্কেচিং করব। লজ্জা পাওয়ার কিছু নেই এখানে। কথাটা বলে ঈশান বেরিয়ে গেল রান্নাঘর থেকে। যাওয়ার আগে বলে গেল, পুড়ে গেল গ্যাস অফ করো। ঈশানের কথায় তরু একদম জমে গেল কিছুক্ষণের জন্য। তবে পুড়ে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি গ্যাস অফ করে। তারপর পরোটাটা তুলে প্লেটে রেখে চুপচাপ দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে দাঁড়িয়ে থাকে লজ্জায় রাঙা হয়ে। ঈশান ঘরে এসে নিজের ঘুমন্ত ছেলের দিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ঈশান তখন আশা করেনি তরুকে এভাবে দেখবে। চোখের সামনে এখনো ভেসে উঠছে। ঈশান নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে এটা শয়তানের পথভ্রষ্ট করার উপায়। সে নিজেকে যতই কন্ট্রোল করতে পারে, বোকা মেয়ে কেন যে সাদা জামা পরলো সকাল সকাল পিঠের কাছে ভেজা। ঈশান আর ভাবলো না ঈশান আর ভাবলো না, ঝর্ণা ছেড়ে ভিজতে শুরু করলো। সকালের ঠান্ডা পানি গায়ে পড়তে কিছুটা শীত অনুভব হলো। ঈশানের সাথে একরাশ ভালো লাগা। বেশ কিছুক্ষণ গোসল করার পর গা মুছে শুধুমাত্র কোমরের টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ইয়াসমিন দোলনায় তার মনে উঠে গেছে। ঈশান কাভার থেকে ট্রাউজার বের করে পরে নিল। তারপর ইয়াশ কালারের একটা টি-শার্ট গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ঈশান ডাইনিং এ এসে দেখলো তরু ইয়াশকে নিয়ে সোফায় বসে আছে। ঈশান গিয়ে চেয়ার টেনে টেবিলে বসলো। তখন তরু সোফা থেকে উঠে এগিয়ে এসে ঈশানের দিকে খাবার এগিয়ে দিল। যদিও ঈশান একা একাই বেড়ে নিয়েছে ভাজি ডিম। রান্নাঘরের ধুনোর গন্ধে মিষ্টি একটা সকালের সুবাস ছড়িয়ে পড়েছে ডাইনিং এ। টেবিলের উপর সাজিয়ে রাখা ধোয়া ওঠা পরোটা আর আলু ভাজির দিকে তাকিয়ে ঈশানের মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করলো। কতদিন ধরে সকালে এমন তাজা ঘরোয়া পরোটা গন্ধ পায়নি সে। ব্যাচেলর লাইফ আর মেসের অগোছালো খাবারের পর এমন ছিমছাম আয়োজন দেখে তার কঠোর চোখে সামান্য নমনীয়তা ভেসে উঠল। ঈশানের কথায় তরু আমতা আমতা করলো। লজ্জা লাগছে তার ঈশানের মুখের দিকে তাকাতে। তার উপর তার কোলে ইয়াশ খাবে কি করে সে? এক হাতে ছোট ইয়াশকে সামলে নিয়ে অন্য হাতে কিভাবে খাবে? সে দুশ্চিন্তাও মনে ভিড় করছিল। তাছাড়া একটু আগেই রান্নাঘরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তার স্মৃতির পর্দায় বারবার ভেসে উঠে বুক ঢিপ ঢিপ করছিল। তরুর ভাবনার মাঝে ঈশান খাবার চিবিয়ে বলল, কি হলো? খেতে বসতে বললাম না? আসলে ঈশান এবার বিরক্ত চোখে তরুর দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, কি আসলে? এত কিসের লজ্জা? একটা স্বাভাবিক বিষয় নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এখানে আমি বা তুমি বাইরে কেউ না, হাজবেন্ড ওয়াইফ। সো এমন বিষয় ইগনোর করো। একটা সংসারে মান অভিমান বা দ্বিধা থাকবেই, তবে খাবার টেবিলে এসব টেনে আনা বোকামি। ঈশানের কথায় তরু সত্যি আরো লজ্জা পেল, সাথে অবাক হলো। লোকটা কি তার মনের কথা পড়তে পারে নাকি? কাল থেকে একের পর এক মনের কথাগুলো বলে দিচ্ছে। লোকটার কঠিন মুখোশের আড়ালে কি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ক্ষমতা আছে? তরুর ভাবনার মাঝে ঈশান আবার বলল, কি হলো, বসো। জি। তরু চেয়ার টেনে বসলো। তারপর বাম হাত দিয়ে ইয়াশকে কোলে লেপ্টে রেখে ডান হাত দিয়ে ভাজি নামাতে যেতেই ঈশান মৃদু ধমক দিয়ে বলল, তোমাকে খাবার বেড়ে খেতে বলেছি? তা তাহলে? তরুর কথা শেষ হতে না হতে ঈশান এক টুকরো পরোটার ছিঁড়ে আলু ভাজি নিয়ে তরুর গালের সামনে ধরে বলল, হা করো। তরু অবাক হলো, হা করতে পারল না। লোকটা তাকে খাইয়ে দিতে চাচ্ছে। আসলেই কি সে এতটা সুখ পাওয়ার যোগ্য, নাকি শুধুই স্বপ্ন? ঘুম ভাঙলে হারিয়ে যাবে যাকে সারা জীবন অপয়া আর অলক্ষী শুনে অভ্যস্ত হতে হয়েছে, যে পরিবারে শুধু অবহেলা আর লাঞ্ছনা কুড়িয়েছে।
তার মুখে পরম মমতায় এক লোকমা খাবার তুলে দিচ্ছে একজন সুঠাম দেহের মেজর। এ দৃশ্য কি সত্যি বাস্তব? যদি স্বপ্ন হয়ে থাকে তবে তরু খুব করে চায় তার আর ঘুম না ভাঙুক। এই স্বপ্নেই সে থেকে যাবে চিরজীবন। ঈশানের এই গম্ভীর অথচ দায়িত্বশীল রূপটা তাকে দিনে দিনে এক অজানা মোহে জড়িয়ে ফেলছে। তরুর ভাবনার মাঝে ঈশান বলল, কি হলো, হা করো? হুম। তরু হা করে পরোটা গালে নিল। পরোটার নরম স্বাদ আর আলু ভাজির ঝাল মিষ্টি স্বাদটা মুখে মিশে যেতেই তার বুকের ভেতর একটা ভারী অনুভূতি দলা পাকিয়ে উঠল। ঈশান আরেক টুকরো ছিঁড়ে নিজের গালে দিয়ে চিবাতে চিবাতে বলল, আমি যখন বাড়ি থাকবো তখন আমার সাথে খেতে বসবে। বাবু জেগে থাকলে আমি খাইয়ে দিব। তোমার হাতে মাখার দরকার নেই, কারণ ঝাল তোমার হাতে লাগলে বাবুর চোখে মুখেও লাগবে। তখন কাঁদবে, তুমি শুধু বাবুকে দেখবে, বাকি সব আমি সামলে নিব। কখনো কোনো প্রয়োজনে লজ্জা পেয়ে নিজের কষ্ট বাড়াবে না। আর বাড়িতে না থাকলে বাবু ঘুম থেকে ওঠার আগে খেয়ে নেবে, নয়তো ঘুম পাড়িয়ে খেয়ে নেবে। খাওয়ার অনিয়ম আমার পছন্দ না। টাইম ম্যানেজমেন্ট সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর আমার সংসারেও আমি এটার ব্যতিক্রম সহ্য করব না। কথাটা শেষ করে তরু গালে আবারও পরোটা পুরে দিল। তরু অজান্তে গাল বেয়ে পানি পড়তে শুরু করলো। টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার সুতি জামার উপর। কখনো কেউ এভাবে তাকে গালে তুলে খাইয়ে দেয়নি, কখনো কেউ এভাবে শাসন করেনি, কখনো কেউ এত ভালো করে কথা বলেনি তার সাথে। বাপের বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কেটেছে, অবহেলায় পড়ে ভাত খেয়েছে, নিজে বেড়ে খেয়েছে, নয়তো কেউ জিজ্ঞাসাও করেনি সে খেয়েছে কিনা। আজ সামান্য পরোটার আলু ভাজি খাওয়ানোর এই ঘটনাটি তার তৃষ্ণার্ত বুকে ভালোবাসার শ্রাবণ ধারা এনে দিল। তরুকে কাঁদতে দেখে ঈশান বিরক্ত কণ্ঠে বলল, এখানে কাঁদার কিছু বলিনি, হঠাৎ চোখের পানি ফেলবা না। সমাজের চোখে তুমি একজন মেজরের স্ত্রী, একজন মেজরের সন্তানের মা, সো তোমাকে হতে হবে শক্ত। চোখের পানি দুর্বলতার প্রতীক, আর আমার স্ত্রী কোনো দিক দিয়ে দুর্বল হবে তা আমি চাই না। ফার্দার, তোমার জন্য যদি আমার ছেলে সিসকাদুনে হয় তাহলে তোমার খবর আছে তরুলতা। ঈশানের বলা শেষ কথাটায় তরু মনে মনে হেসে ফেলল। লোকটা যে ধমকের সুরেও নিজের ভালোবাসা আর গুছিয়ে রাখার দায়িত্ব প্রকাশ করছে তা বুঝতে আর তরুর বাকি রইল না। ঈশানের চোখে তা ফাঁকি দিতে পারল না, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঈশান নিজে খাওয়ার পাশাপাশি তরুকেও খাওয়াতে লাগলো। পুরো খাবার পর্বটা কাটার পর ঈশানের হাতে থাকা প্রতিটি লোকমা যেন তরুর জীবনের সব পুরনো ক্ষত মুছে দিচ্ছিল। তরু আর কথা না বলে চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হওয়ার পর ঈশান তরুর কোল থেকে ইয়াসকে নিয়ে বাইরে হাঁটতে বের হলো। যাওয়ার সময় ইয়াস ঈশানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরেছিল, যা দেখে তরুর মন এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠল। আর তরু সেই ফাঁকে ওয়াশরুমে ভিজে রাখা সমস্ত কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে অন্য রুমের ব্যালকনির দড়িতে মেলে দিয়ে বাসনগুলো ধুয়ে রাখলো। পুরো ঘরটাকে আরেকবার নিজের মন মতো ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেললো সে। ঘরদোর গোছানোর এই প্রক্রিয়ার মাঝে তরু যেন নিজের নতুন জীবনের ভিত রচনা করছিল। তারপর দুপুরে খাবার আয়োজন করা শুরু করলো। ঈশান বলে গেছে দ্রুত রান্না করে নিতে। আকাশ মেঘলা মেঘলা, বারান্দার কাছের ওপাশে কালো মেঘে ছেয়ে গেছে পুরো শহর। যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। বাতাসটাও দারুণ ঠান্ডা, তাই সহজে সবজি খিচুড়ি আর মুরগি রান্না করতে বলল। যদিও জোর করেনি, বলেছে পারলে করো, নয়তো আমি বাইরে থেকে আনিয়ে নিব। তবে তরু না করেছে, সে নিজেই সব পারবে। একটা মানুষ তার এত খেয়াল রাখছে এত অল্প পরিচয়ে, তাহলে তারও উচিত লোকটার কথাগুলোয় গুরুত্ব দেওয়া। সে হেসেলের মশলাপাতি গুছিয়ে চাল ডাল ভিজিয়ে রাখলো। মেজর সাহেবের পছন্দ মতো ঝাল মশলায় মুরগির মাংসটা কষানোর প্রস্তুতি নিতে নিতে তরুর ঠোঁটের কোণে ফুটে উঠল এক সিলতে তৃপ্তির হাসি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।